মমতা বন্দ্যোপাধ্যায় আবার খেলবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো খেলতে আর কেউ পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কোন শটটা কখন মারতে হয়। এই নিশ্চিন্ত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় ন্যূনতম 230টা আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এই বাংলার মাটিতে। সিপিএম এর লোকেরা পাড়া থেকে বাস ভাড়া করে নিয়ে গিয়ে ওইখানে ভিড় জমিয়েছে, আর ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরিয়ে তাদের কমরেডদের দিয়ে স্লোগান দেওয়াচ্ছে এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে নাকি হাওয়াই চটি। কালকের রেজাল্ট কি প্রমাণ করলো? ওদের স্লোগানের প্রথম লাইনটা ঠিক, দ্বিতীয় লাইনটা একটু বদলে গেল। এক হয়েছে বাঙাল ঘটি, ভরসা আজও হাওয়াই চটি। আমাদের হাওড়ার একটা মঞ্চ, সম্ভবত অরূপদার কোনো একটা মঞ্চ, সেই মঞ্চের সামনে ভাঙচুর চালিয়েছিল, চেয়ার টেবিল উল্টে দিয়েছিল। সেদিনকের ভিডিও করে কারা চেয়ার টেবিলগুলো ভেঙেছিল তাদের ছবিটা আশা করি আপনারা তুলে রেখেছিলেন। আজকে তো 6-6 হয়েছে, একবার তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিন, দেখবেন প্রত্যেকটা হচ্ছে কমরেড। এ কথা একবারও বলেছে যে আরজি করের ঘটনার সাথে তৃণমূলের কেউ যুক্ত? আরজি করের বোনের ধর্ষণের পেছনে তৃণমূলের কোনো এমএলএ আছে, তৃণমূলের কোনো এমপি আছে, তৃণমূলের কোনো মন্ত্রী আছে, তৃণমূলের কোনো কাউন্সিলর আছে, এমনকি তৃণমূলের কোনো গ্রাম পঞ্চায়েত সদস্য আছে? না। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস যত ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয় ততবার তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে বাউন্স ব্যাক করে। তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর 2016 বিধানসভা নির্বাচন আমাদের প্রথম বিধানসভা নির্বাচন ছিল ক্ষমতায় থাকাকালীন। সেই বিধানসভা নির্বাচনের আগে আপনাদের প্রত্যেকের মনে আছে নারদার স্টিং অপারেশন প্রকাশিত হয়েছিল, এবং হঠাৎ করে কলকাতা একটা উড়ালপুল ভেঙে পড়ে গিয়েছিল। সেইটাকে কেন্দ্র করে একাংশের সংবাদ মাধ্যম এমন একটা আবহাওয়া তৈরি করে দিয়েছিল যে 2016তেই বোধহয় তৃণমূলের আর ফেরা সম্ভব না, কারণ উল্টো দিকে আবার বাম কংগ্রেস জোটবদ্ধ হয়েছিল। কিন্তু রেজাল্ট আপনারা সবাই দেখেছেন, 2011-র 184কে ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 211টা আসন পেয়েছিলেন। তারপরে 2021-এর নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের তো আপনি আমরা প্রত্যেকে দেখেছি কতই রঙ্গ দেখলাম। একটা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকালে 5টা প্লেন আর 40টা করে হেলিকপ্টার। গুজরাট থেকে নেতা আসছে, উত্তরপ্রদেশ থেকে নেতা আসছে, আর যত নেতা আসছে তার চেয়ে বেশি মূল্য বাঁধাকপির মতো এখান থেকে নেতা কিনে নিয়ে ওদিকে চলে যাচ্ছে। ফলে নেতা আসছে আর বাজার করে নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তৃণমূলটা বোধহয় ফাঁকা করে দিল, বাজার বোধহয় ফাঁকা করে দিল। কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, ওরা তৃণমূলের থেকে কোন মালগুলো নিয়ে গিয়েছিল? সব পচা মালগুলো নিয়ে গিয়েছিল। তার কারণ কি? তার কারণ আমি এটা বিধানসভা নির্বাচনেও বলেছি, আমি আজকেও আবার আপনাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের খুব সুন্দর প্রত্যেকটা বাংলার মায়ের মতো সঠিক রান্নাটা করতে জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় আলু কাটার সময় জানেন কোন আলুটায় পোকা আছে, সেটা ফেলে দেন। মমতা ব্যানার্জি পটল কাটার সময় বোঝেন কোন পটলটায় পোকা আছে, ফেলে দেন। দিদি জানলা দিয়ে সব কটা সবজি ফেলে দেন, বাইরে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে পোকা দেওয়া সবজিগুলো নিয়ে যাবে বলে, নিয়ে যায় রান্না করে। তারপরে যেটা হয় তাদের পেট খারাপ, আর বিজেপির রেজাল্ট আপনারা দেখছেন। তো 2021-এর নির্বাচনে ওই পরিস্থিতি হয়েছিল। তারপরে কি দেখা গেল? সব চলে যাচ্ছে, সব নেতা ছেড়ে দিচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সব কিছুর উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস 184 থেকে 211, 211 থেকে বেড়ে 215। তারপরে 2024-এর লোকসভা নির্বাচন, তার হঠাৎ করে 2 মাস আগে সন্দেশখালী। দেখে মনে হচ্ছে কি পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেখানে 10-15 বছর ধরে নাকি মা বোনদের ওপর বিরাট অত্যাচার হচ্ছে, অথচ কেউ কিচ্ছু জানে না। আমরা প্রশ্ন তুললাম, আমরা লড়াই করলাম, আমরা বললাম যে এই ঘটনাটার মধ্যে অধিকাংশ মিথ্যাচার আছে, কেউ বিশ্বাস করলো না। পরবর্তীকালে স্টিং অপারেশন প্রকাশিত হলো, আর দেখা গেল 2000 টাকা করে দিয়ে বিজেপি মিথ্যা অভিযোগগুলো করিয়েছে। ফলাফল বেরোলো কি? দেখা গেল 22-এর আসন থাকা তৃণমূল কংগ্রেস বেড়ে হয়ে গেল 29। তারপরে এই উপনির্বাচন, তার আগে আরজি কর। এখন আরজি কর এমন একটা ঘটনা আমরা কেউ সমর্থন করি না, আমাদের কোনো বোনের সাথে এরকম ঘটনা ঘটুক কেউ আমরা চাই না। কিন্তু একটা কথা বলুন তো, কেউ কোনো বিরোধী দল এ কথা একবারও বলেছে যে আরজি করের ঘটনার সাথে তৃণমূলের কেউ যুক্ত? আরজি করের বোনের ধর্ষণের পেছনে তৃণমূলের কোনো এমএলএ আছে, তৃণমূলের কোনো এমপি আছে, তৃণমূলের কোনো মন্ত্রী আছে, তৃণমূলের কোনো কাউন্সিলর আছে, এমনকি তৃণমূলের কোনো গ্রাম পঞ্চায়েত সদস্য আছে? না, কেউ কিন্তু এ কথা বলেনি। কিন্তু তারপরেও একটা গোটা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা শুধু বিরোধীরা নয়, তার সঙ্গে একাংশের সংবাদ মাধ্যমও সঙ্গত দিয়েছিল। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস দলটার বোধহয় অস্তিত্বই থাকবে না। আমার মনে আছে 14 তারিখ যেদিনকে রাত দখল হয়, অনেকেরই মা বোন রাস্তায় নেমেছিল, আমার বাড়িরও অনেকে রাস্তায় নেমেছিল, কারণ সেটা সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না, সেটা ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে মা বোনেদের প্রতিবাদ ছিল। কোনো একটা ঘটনা নয়, আবহমান কাল ধরে যা ঘটে আসছে তার বিরুদ্ধে। কিন্তু ওই ভিড়ের মধ্যে কিছু বাম অতিবাম মিশে সেদিনকে দেখলাম আমাদের হাওড়ার একটা মঞ্চ, সম্ভবত অরূপদার কোনো একটা মঞ্চ, সেই মঞ্চের সামনে ভাঙচুর চালিয়েছিল, চেয়ার টেবিল উল্টে দিয়েছিল। সেদিনকের ভিডিও করে কারা চেয়ার টেবিলগুলো ভেঙেছিল তাদের ছবিটা আশা করি আপনারা তুলে রেখেছিলেন। আজকে তো 6-6 হয়েছে, একবার তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিন, দেখবেন প্রত্যেকটা হচ্ছে কমরেড, প্রত্যেকটা কমরেড। 14ই আগস্টের পর থেকে যতগুলো প্রোগ্রাম হয়েছে, এই যে এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি বলে যে স্লোগান উঠছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে, টেলিভিশন চ্যানেল দেখানোর চেষ্টা করছিল ওটা সাধারণ মানুষের স্লোগান। কিন্তু আমরা বললাম
সিপিএম এর লোকেরা পাড়া থেকে বাস ভাড়া করে নিয়ে গিয়ে ওইখানে ভিড় জমিয়েছে, আর ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরিয়ে তাদের কমরেডদের দিয়ে স্লোগান দেওয়াচ্ছে। এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে নাকি হাওয়াই চটি। কালকের রেজাল্ট কি প্রমাণ করলো? ওদের স্লোগানের প্রথম লাইনটা ঠিক, দ্বিতীয় লাইনটা একটু বদলে গেল। এক হয়েছে বাঙাল ঘটি, ফর্সা আজও হাওয়াই চটি। এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে একের পর এক কুৎসা, অপপ্রচার, মিথ্যাচার, সেগুলোর পরে বারংবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাউন্স ব্যাক করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কোনো পলিটিক্যাল লিডার হলে এতক্ষণে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে জানেন, লড়ে বিজেপিকে বিজেপির ভাষায় জবাব দিতে জানেন। কিন্তু এই আরজি কর ইস্যুতে বিজেপির চাইতেও বদমাইশি যারা বেশি করেছে তারা হচ্ছে সিপিএম এর কমরেডরা। সব জায়গাতে পাড়ায় পাড়ায় সিপিএম এমনি কোথাও নাই, মোড়ে ভূত হয়ে গেছে। সিপিএম পার্টিটা এখন যা দেখেন ওগুলো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেগুলোই বিজেপির সঙ্গে মিলেমিশে এই গোটা কাণ্ডটা আমাদের সামনে করলো। কিন্তু এই যে কাণ্ডটা করলো তার মূলে কি ছিল? তার মূলে ছিল 4 মাস আগের লোকসভার রেজাল্ট। এই যে আপনারা হাওড়া থেকে শুরু করে হুগলি এত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ব্যবধানে জেতালেন, এটা রাগটা তো ছিল। আর তার উপরে সিপিএম এর কমরেডরা বসে বসে দেখেছে তাদের বন্ধু নরেন্দ্র মোদী দিল্লিতে ধাক্কা খেয়েছে, 400 পারের কথা বলে 240 আসন নেমে এসছে। এখন এটা কেন হয়েছিল? 400 পারের কথা বলে 240 কেন হয়েছিল? তার কারণ হচ্ছে একটা গল্প আপনারা সবাই জানেন। একটা ইঁদুর ছিল, সেই ইঁদুরটার প্রাণের খুব ভয়। ইঁদুরটা রাস্তায় বেরিয়েছে একদিন, ইঁদুরটাকে একটা বেড়াল তাড়া করেছে। বেড়ালটা দৌড়চ্ছে, ইঁদুরটাও দৌড়চ্ছে, বেড়াল দৌড়চ্ছে, ইঁদুরটা দৌড়চ্ছে। ইঁদুরটা দৌড়তে দৌড়তে শেষমেশ একটা আশ্রমে গেল। আশ্রমে একজন ঋষিমশাই বসেছিলেন। ঋষিমশাইয়ের কাছে গিয়ে ইঁদুরটা বললো, আমাকে বাঁচান, বেড়ালটা আমাকে খেয়ে ফেলবে। ঋষিমশাই ধ্যান ভাঙলো, ভেঙে বললো কি হয়েছে? বলছে আমাকে একটা বেড়াল তাড়া করেছে, বাঁচান। বলছে বেড়াল তাড়া করেছে, কি হবে? বলছে আমি খুব ভয় পাচ্ছি, আমায় তো মেরে ফেলবে। বলছে দাঁড়া। বলেছে ঋষিমশাই কুমণ্ডলুর মন্ত্রপুত জল বার করে ইঁদুরটার গায়ে ছিটিয়ে দিয়ে বললো তুই বেড়াল হয়ে যা। ইঁদুরটা বেড়াল হয়ে গেল। এবার এই বেড়ালটা একদিন রাস্তায় বেরিয়েছে, বেড়ালটাকে তাড়া করেছে একটা কুকুর। এই কুকুর তাড়া করছে, কুকুর দৌড়াচ্ছে, বেড়াল দৌড়াচ্ছে, কুকুর দৌড়াচ্ছে, বেড়াল দৌড়াচ্ছে। আবার বেড়ালটা